আমি একজন মেয়ে হিসেবে আপনার কাছে জানতে চাই পণ্ডিতজি, যে কেন একটা মেয়ের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না এই বাড়িতে? কেন মল্লিকাকে আপনার কথায় ওঠবোস করতে হবে? আজ তোমাকে আমি শেষ করে দেবো। তুমি আমায় কেন আটকাচ্ছ? ওকে শেষ করে দেবো আমি। যেভাবে আমার বোনের সর্বনাশ করেছে রঙ্গন, ঠিক সেইভাবে ওর বোনের সর্বনাশটাও দেখুক। ও দাদুর সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলছে। আপনি তো মা, আপনি যদি জোর দিয়ে আপনার ছেলেকে কোনো কথা বলেন, আপনার ছেলেও কিচ্ছু বলতে পারবে না। মল্লার, তোমরা বাপ বেটাতে গায়ে হাত তোলাটা এবার একটু বন্ধ করো তো। অনুরোধ করছি তোমাদের কাছে, এটা দেখতে ভালো লাগে না। দাদা, দাদা আপনি কিছু বলুন ওকে। বাবা, আমার মেয়ে যা করেছে তার জন্যে সব দায় আমি নিচ্ছি। যা পাপ হবে সব আমার হবে, আমার একার হবে, আর কারুর কোনো ক্ষতি হবে না বাবা। শুধু এখনকার মতো শান্ত হয়ে যান সবাই, অনুরোধ করছি, শান্ত হয়ে যান। ইনি যদি একটু দাপুটে হতেন, মল্লার এরকম পশুর মতন ব্যবহার করতে পারতো না। তাও আজ মুখটা তো খুলেছেন। এবার দেখো মল্লার বসু মল্লিক, আমি তোমার মাকে কেমন জাগিয়ে তুলি। পিলু, মল্লিকাকে দেখে কি ভালো লাগছে, তাই না? এবার সত্যি মনে হচ্ছে জীবনে একটা কাজের কাজ করেছে। কিন্তু ওস্তাদজি, এই বাড়িতে কি কাণ্ড হয়েছে কে জানে। চারিদিকটা কেমন থমথমে হয়ে আছে। আমি চাই কে মামুনিকে ডেকে আনি। মা, কি আহির, এবার 16 কলা পূর্ণ হয়েছে তো? বাবার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে আসতে পেরেছ তো? বেশ ভালো করে মুখে চুনকালি মাখিয়েছ তো, যাতে আর কোনোদিনও তোমার বাবা তোমার দাদুর চোখের দিকে চোখ রেখে কথা বলতে না পারে। কি এসব কি শুরু করলে বলো তো এই রাত্রে? আমি শুরু করলাম? হ্যাঁ, সে তো তুমি বলবে না। শুরুটা আমি করিনি, শুরুটা করেছো তুমি। আজ থেকে অনেক বছর আগে, যখন ছোট্ট আহিরকে নিয়ে তুমি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলে, তখন থেকে শুরুটা হয়েছিল। তারপর থেকে প্রতিটা মুহূর্তে ভেবে গেছো কি করে আমাকে ছোট করা যায়। আজকে বাবার সামনে আমি কোনো উত্তর দিতে পারিনি। আহিরের সাহস কি করে হয় বাবার বিরুদ্ধে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটানোর? সবার আগে আপনি গিয়ে মল্লিকাকে একবার দেখে আসুন। ছোট মা মেনে নিতে পারেনি বলে ছোটকা নিজের হাতে বরণ করে মল্লিকাকে ঘরে তুলেছে। কোথায় আপনার পণ্ডিত বসু মল্লিকের
কোরামিটাকে ভাঙার চেষ্টা না করে সম্মানের দোহাই দিয়ে একটা অন্যায়কে সমর্থন করছেন। এই বিষয়টা আপত্তিকর নয় কি? আর আপনি আপনার বাবাকে বলতে পারলেন না যে আপনার ছেলে যেটা করেছে তার বোনের ভালোর জন্য করেছে? আপনাদের নিজ মনে মনে সেটা স্বীকার করছেন যে মল্লিকার জীবনটা বেঁচে গেল। এ বাড়িতে বিধবাদের বিয়ে হয় না আহির। তুমি জানো না সুরমণ্ডলের ওপর বাবার কতটা ঘৃণা আছে? আরে ঘৃণাটা তো সুরমণ্ডলের বেশি হওয়া উচিত। তা সত্ত্বেও গুরুজি বলেছেন মল্লিকাকে মাথায় তুলে রাখবেন, তার কারণ বিয়েটা আমি দিয়েছি। আর আপনারা তো প্রতি মুহূর্তে আমাকে উঠতে বসতে বলেন আমি নাকি এই বাড়ির ছেলে, এই বাড়ির রক্ত আমার গায়ে বইছে। বসু মল্লিক পরিবারের হয়ে লড়াই করতে আমি শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বোনের ভালোর জন্য। তার প্রতিক্রিয়া এতটা বিরূপ, সত্যি অদ্ভুত। তোমার এতটুকু অনুতাপ হয় না আহির? তোমার বৃদ্ধ ঠাকুরদাকে তুমি আর তোমার মা মিলে দিনের পর দিন কতটা আঘাত দিচ্ছ ভেবে দেখেছো? আজকে বাবা যে আঘাতটা পেয়েছে, আর মল্লিকা যে কতটা আঘাত পেয়েছে সেটা তো তোমরা কেউ ভাবলে না। অসহায় একটা মেয়ে নতুন জীবন শুরু করছে, তোমরা সকালে খালি রাগারাগি করে চলেছ। আমি কোনো কালে তোমাকে কিছু বুঝিয়ে উঠতে পারলাম না, আর এটাই আমার অক্ষমতা। সোহিনী, লুকিয়ে এত বড় অঘটনটা না ঘটালেই পারতে। তোমার কি মনে হয় ও বাড়ির সকলে এই বিয়েটা মেনে নেবে? তুমি জানো না সোহিনী, কত বড় একটা ঝড় তোমরা ডেকে এনেছো। এবার সেই ঝড়টাকে কি করে সামাল দেবে তোমরাই ঠিক করো। বাবা, সবার আগেই বিয়ের কথাটা আমিই বলেছি। রঙ্গন দাদা মল্লিকা দিদিকে খুব ভালো রাখবে বাবা, আপনি দেখবেন। আপনি শুধু পারেন দাদুর মেজাজটা সামলাতে, আস্তে আস্তে সবটা সয়ে যাবে। আপনি দয়া করে মুখটা ফিরিয়ে নেবেন না বাবা। আপনার ছেলে সাহস করে একটা কাজ করেছে, এখন যদি আপনি তার পাশে না থাকেন তাহলে কিন্তু ওস্তাদজি কখনোই নিজেকে পরিবারের একজন ভাবতে পারবেন না। ওনাকে এই সমস্ত কথা তুমি কেন বলতে গেলে? ওস্তাদজি হাজার হোক, উনি কিন্তু তোমার বাবা। এই কথাটা তুমি ভুলে যেও না। উনিও কিন্তু একটা লড়াই করেন। মামনি, তুমি একটু বোঝাও না তোমার ছেলেকে। দিদিভাই উদয় নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছে। দেখো দিদিভাই, একে তোমরা নেই, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো দিদিভাই, মা আর তুমি নৈহাটির বাড়ির রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দাও। একবার এসে দেখো এখানে কি হচ্ছে, তারপর তুমি। আরে না দিদিভাই, ফোনে তোমাকে এত কথা আমি বলতে পারছি না, তুমি একটা। দিদিভাই, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, এখন ছাড়লাম। এখানে কি তোমার কোনো দরকার ছিল? চা এনেছিলাম আমি। চা? কার জন্য? আপনার জন্য।
আমার জন্য না কাউকে এতটা কষ্ট করতে হবে না। আর এটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে তোমার আনা চা আমি খাবো না। যাও, এখান থেকে চলে যাও। বলছিলাম কি, কাল রাতে আমি বাড়িতে পা রাখার পর থেকে আপনি কিচ্ছু মুখে দেননি, কিছুই খাননি। এই চাটা অন্তত যদি... শোনো, একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, এইসব আদিক্ষেতা না তুমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে গিয়ে করো, ওনার খুব ভাল লাগবে। দেখো, এই ধরনের আদিক্ষেতা আমি একদম পছন্দ করি না, আর এসবের ধার ধারি না আমি। আরেকটা কথা আগেও বলেছি, এখনো বলছি, এই বিয়েটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বিয়েটা আমি মেনে নেব না। দিদিভাই আর মা ফিরুক, ওরাই সিদ্ধান্ত নেবে এরপরে কি হবে। কিন্তু এই বিয়েটা কিছুতেই টিকতে পারে না। মা, বিয়েটা তো হয়ে গেছে, বাবা মেনে নিয়েছে, জেঠুমণি মেনে নিয়েছে, তাহলে তাহলে তুমি কেন বলছো যে বিয়েটা টিকতে পারে না? মল্লিকা তোমার সম্পর্কে কি ভাবছে? হ্যাঁ, আমি মানছি যে তুমি কাল রেগে গিয়েছিলে, তার জন্য তুমি আমাদের অনেক কথা বলেছো, আর সেই রাগ হওয়াটাই স্বাভাবিক মা। কিন্তু আজ আজ এইভাবে তুমি... মা মা প্লিজ, তুমি আমার... বাহ, একদিনে একেবারে বইয়ের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতে চলে এলি? মা, অনেক বড় হয়ে গেছিস। আর এই মেয়ে কি প্রতিভা, একদিনে একেবারে আমার ছেলেটাকে হাত করে নিয়েছে। এটাই বসু মল্লিকদের মতলব, খুব ভালো করে বুঝতে পারছি। প্রথমে চুপচুরি করে আমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিল, তাতেও শান্তি হলো না। তারপর ওই বিধবা মেয়েটাকে তোর ঘরে চাপিয়ে দিয়ে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। কিন্তু তোকে ওরা জামাইয়ের মর্যাদা দেবে না, কোনোদিন দেবে না, এটাই তো। ঋতু, এসব কি বলছিস কি তুই? তুই তুই তো এরকম ছিলিস না রে। ছি 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 ছি, এসব কি শুনছি আমি তোর মুখে? আমি মা তো, আমার যে কোথায় কষ্ট হচ্ছে তোমরা কেউ বুঝবে না। এরকম কেন হলো তুমি আমাকে বলতে পারো? মা 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 আমার কথা... মল্লিকা, ঋতুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি কিছু মনে করো না। আসলে ঋতু এরকম নয়, ও সবাইকে আপন করে নিতে জানে। আসলে একটা বড় আঘাত পেয়েছে তো, মানে মাথাটা গরম হয়ে আছে ওর। জেঠুমণি, আমি কিচ্ছু মনে করিনি। মায়ের তো রাগ করাটাই স্বাভাবিক। একমাত্র ছেলের বিয়ে একটা বিধবা মেয়ের সঙ্গে হয়েছে, তার উপরে আবার সেই মেয়ের বাপের বাড়ির সঙ্গে একটা বড় শত্রুতাও আছে। মা কি করেই বা মেনে নেবেন? একদম চিন্তা করবে না, মাকে একবার নৈহাটি থেকে ফিরতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। কেমন? এই রঙ্গন, এদিকে তো আবার একটা বড় ঝামেলা বাঁধলো। ওই পুলক চক্রবর্তীকে মনে আছে তোর? পুলক চক্রবর্তী? আমার আর সব্যসাচীর পুরনো দিনের বন্ধু। ও ফোন করেছিল আজকে কিছুক্ষণ আগেই। প্রতি বছর তো সুরমণ্ডলের রথযাত্রা ধুমধাম করে উৎসব পালন করা হয়। এবছর সেটা সম্ভব হয়নি বলেই নৈহাটিতে ছোট করে পুজো দিয়ে সারা হচ্ছে। পুলক ফোন করে বলল যে ও নাকি পরিবারের কয়েকজনকে নিয়ে চন্দননগর আসছে সুরমণ্ডলের রথযাত্রায়। কি বলি বলতো ওকে? এদিকে যে এত কিছু ঘটে গেছে সেগুলো তো বলারও নয়। জেঠুমণি, উনি উনি সুরমণ্ডলে আসছেন? আর সুরমণ্ডল তো এখন
না না জেঠুমণি, কিছু একটা বলতে হবে, না বললে কি করে চলবে? আর পরিস্থিতি এখন এত জটিল হয়ে আছে, তার মধ্যে না না জেঠুমণি, কিছু একটা বলতেই হবে তোমাকে। আদিত্যদা এসেছে। আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তুমি এ বাড়িতে আসার সাহস পেলে আদিত্য? হ্যাঁ সব্যসাচী, এলাম, আরো বেশি করে এলাম, কারণ মুখ লুকিয়ে ঘুরে বেড়ানোর মতো কোনো কাজ আমি করি না। এখনো বড় মুখ করে এই কথাগুলো বলতে পারছো আদিত্য? আমাদের বাড়ির একজন বিধবা মেয়েকে তোমাদের বাড়ির ছেলে অসম্মান করেছে, শুধু তাই নয়, বিয়ে পর্যন্ত করেছে, তবে সেটা লুকিয়ে। তোমাদের প্রত্যেকের মন কতটা বিষিয়ে গেছে সব্যসাচী। মল্লারের মিথ্যে অভিযোগগুলো তোমরা প্রত্যেকে বিশ্বাস করে নেবে সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম আর কেউ বিশ্বাস করুক না করুক, তুমি অন্তত করবে না, কারণ বসু মল্লিকদের আর সুরমণ্ডলের শত্রুতার কথা জেনেও তুমি কিন্তু আমাদের পরিবারের সাথে যতদিন যতখানি মেলামেশা করেছো অন্যরা কিন্তু করেনি। সোহিনীকেও তো সেখানেই প্রথম দেখেছিলে, সেখানেই আলাপ, তাই না? সবটা ভুলে গেলে? গুরুজি আপনি যাই বলুন, কাজটা উচিত হয়নি। মল্লিকার অন্তত একটা সম্মান ছিল, দাদু ওকে কত ভালোবাসতেন, কি হলো? সব তো গেল। তার উপর আহির দাদুকে যে আঘাতটা দিয়েছে, দাদু তো অসুস্থ হয়ে পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা মল্লার, খুবই দুঃখজনক। তোমার দাদুকে তো বোঝাতে পারো পৃথিবী অনেকটা এগিয়ে চলে গেছে, তোমরা যদি পিছিয়ে পড়ে থাকো তাহলে চলবে কি করে? যাই হোক, এ তর্কের শেষ হবে না আমি জানতাম, তাই এই কথাগুলো আমি এখানে বলতে আসিনি। যেটা বলতে এসেছিলাম সেটা হলো, পুলক ফোন করেছিল সব্যসাচী। পুলক? পুলক চক্রবর্তী আমাদের সুরমণ্ডলের রথযাত্রায় নিজের পরিবারকে নিয়ে আসতে চায়। তা তুমি ওকে বলে দিলে না কেন যে এবছর সুরমণ্ডলের রথযাত্রার উৎসব হবে না? বলতাম সব্যসাচী, কিন্তু ভাবলাম নিজেদের মান সম্মান বাঁচাতে তোমরা রঞ্জা আর মল্লারের রিসেপশনটা পর্যন্ত দিলে, 5 জনকে ডেকে ডেকে বললি যে দুই পরিবারের মধ্যে কোনো গন্ডগোল নেই, এই বাড়ি তোমরা যৌতুক হিসেবে পেয়েছো বিয়েতে। এবার কি পুলককে বলবো যে বসু মল্লিকেরা জোচ্চুরি করে সুরমণ্ডল কেড়ে নিয়েছে, তাই এই রথযাত্রা এবছর করা যাচ্ছে না? কি বলতাম, কি বলবে ও? মানে ও তো তোমার সামনে এসে উপস্থিত হবে, আবার ইন্দ্র বিয়ে করেছে, গোটা পরিবার নিয়ে আসছে। ইন্দ্রর বিয়ে হয়ে গেছে? ও বাবা, জানাইনি তো। তুমিও তো পিলুর কথা কিছু জানাওনি আহির। কিন্তু রথযাত্রাটা হবে কি করে বাবা? সুরমণ্ডল তো সত্যি আর আমাদের নেই। বাবা, আমি একটা কথা বলবো, আপনি একটু দাদুকে বোঝান না। মানে প্রীতিভোজের সময় যেভাবে বুঝিয়েছিলেন, এই রথযাত্রার উৎসবটা যদি এ বাড়িতেই করা যায়। এই বাড়িতে? এত তাড়াতাড়ি সেটা কি করে সম্ভব? আর তাছাড়া এই পরিস্থিতিতে, এই মানসিক অবস্থার মধ্যে বাবা মোটেই রাজি হবেন না সুরমণ্ডলের সঙ্গে কোনো অনুষ্ঠান একসঙ্গে করতে।
তাহলে তো হয়েই গেল। বাবা তুমি পুলক কাকাকে ফোন করে সবটা বলে দাও, লেটা চুকে যায়। তা কি করে হয়? এ বাড়ির তো একটা সম্মান আছে। নিজেদের সমস্যা পাঁচ কান করাটা কি ঠিক হবে? ওরা বেশ নাম করা পরিবার, প্রতি বছরই রথযাত্রায় আসেন, সেইভাবেই এবারও আসতে চাইছেন। তাতে কি লাভ মা? আবার এই সমস্ত নাটক করার কোনো প্রয়োজন নেই। গুরুজি, আপনি মান সম্মান নিয়ে ভাববেন না, যেটা সত্যি আপনি সেটাই বলুন। অনেক হয়েছে। বেশ, তাহলে সেটাই বলে দিই, চলি আমি। না না, সেটা হয় না জেঠুমণি। ঘরের খবর বাইরে গেলে কিন্তু খুব বড় বিপদ ঘটবে। দাদুর মুখ আরো ছোট হবে। আমি দাদুর সাথে কথা বলছি, রিসেপশনের মতো রথটাও একটা নাটক করে কেটে যাক। মল্লিকার বিয়ের বিষয়টা নিয়ে পরে না হয় ফয়সলা হবে। আপাতত রথের দিন আমাদের একটা নাটক করতেই হবে, আর কোনো উপায় নেই। চমৎকার। তার মানে আবার একটা নাটক, আবার কতগুলো শর্ত। ভালো, আমরা শুধু এই করে যাই। কিন্তু এই সুযোগে অন্তত একটা আনন্দ উৎসব তো হবে।